হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা 50। কলমে নুসাইবারা নুরি। ফুয়াদের কথায় হাসে মেহেরাজ। অন্ধকারে হাসি অন্ধকারে মিলিয়ে যায়, তা কারো চোখে পড়ে না। মেহেরাজ হাত ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে ফুয়াদের দিকে তাকিয়ে বলে, পুরো মিশনটার জন্য আমার ফ্রেন্ডের একজন নিজের ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়েছে চিরতরে, শুধুমাত্র নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আর এই মিশনে জয়েন হওয়ার কারণে। তাহলে আমি কিভাবে সব হাতের কাছে পেয়ে ওকে হারতে দেখব? আমি চাই আমার দ্বারা আমার সব বন্ধুদের মুখে হাসি ফুটে উঠুক, তারা সবাই নতুন করে সফলতার হাসি হাসুক। মেহেরাজের কথায় ফুয়াদ শান্ত অথচ গর্বিত গলায় বলে, আপনার মতো ভালো মানুষ খুব কম হয় স্যার। আপনি আসলেই উত্তম একজন। আপনার মতো বন্ধু পেয়ে আপনার বন্ধুরা ধন্য। ফুয়াদের কথায় মেহেরাজ হাসে, তারপর ফুয়াদের দিকে তাকিয়ে বলে, আমি তাহলে আজ আসি। কোনো দরকার পড়লে জানিও। আর সবসময় চোখ কান খোলা রাখবে। ইয়েস স্যার। মেহেরাজ গাড়িতে উঠে বসে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চালাতে চালাতে মেহেরাজের নজর যায় পাশের সিটে রাখা বক্স দুটোর দিকে। একটা খুব সুন্দর করে র্যাপিং করা, ওর ভিতরে একটা ফোন আছে। মেহেরাজ আগেই ফোনটা ফুয়াদকে দিয়ে ফোনের লোকেশন তাদের রাডার সাথে কানেকশন করে নিয়েছে, যাতে শ্রেয়সী কখন কি করে সব হালচাল সে টের পায়। আর দ্বিতীয় বক্সটা খুব চিকন, ভিতরে একটা সিরিঞ্জ আর কয়েকটা কাঁচের ছোট শিশি, যার ভিতরে অজ্ঞাননাশক ওষুধ। মেহেরাজ হাসলো ওগুলো দেখে, তারপর বিড়বিড় করে বলল, আমি তোমাকে কষ্ট দিতে পারতাম না লিটল বার্ড। নিজের বাবা তার অপকর্মের কারণে যখন জেলে যাবে তখন তুমি তা মেনে নিতে পারতে না, তাই তার শাস্তি আমি নিজেই দিয়েছি। আর আমি চাইও না এই মিশনের একটা অংশে তুমি জড়িয়ে পড়ো। তাই আজকের পর মিশন সম্পূর্ণ না হওয়া অবধি প্রতিদিন রাতে তোমার সঙ্গী হবে এই স্লিপিং ইনজেকশন। নিজের কথায় নিজে হাসে মেহেরাজ। শিশিগুলোর পাওয়ার বেশি, পুরো 12 ঘন্টা অজ্ঞান রাখবে, তবে শরীরে কোনো সাইড ইফেক্ট করবে না বা বুঝতে পারবে না। সিরিঞ্জটাও স্পেশাল, ফুয়াদকে দিয়ে পুরো বক্সটা কানাডা থেকে ইম্পোর্ট করা শুধুমাত্র শ্রেয়সীর জন্য। কারণ মেহেরাজ অগ্রিম সবকিছু ভেবে রেখে দিয়েছে, এমনকি সামনে কি হবে সবই মেহেরাজের ভাবনার ভিতরে দাবার চালের মতো সাজানো। গাড়ির স্টিয়ারিং এ শক্ত করে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে মেহেরাজ। সে জানে সে যে বিপজ্জনক পথ বেছে নিয়েছে, সেখানে একটু ভুলের মাসুল দিতে হতে পারে জীবন দিয়ে। দেশের সুরক্ষা, বন্ধুদের আত্মত্যাগ আর শ্রেয়সীর নিরাপত্তার ভার সব তার কাঁধে। শহরের ব্যস্ত রাস্তার আলো আঁধারি তার মুখের কঠিন ভাবকে আরো গম্ভীর করে তুলছে। প্রতিটি সেকেন্ড তার জন্য একটি নতুন চাল, যেখানে ভুল পদক্ষেপে ধ্বংস হয়ে যেতে পারে সবকিছু। মেহেরাজের মনের ভিতরে একটাই যুদ্ধ, একদিকে দেশ আর বন্ধুদের প্রতি দায়িত্ব, অন্যদিকে শ্রেয়সীর নিষ্পাপ ভালোবাসা। শ্রেয়সী কোনোদিন জানতে পারবে না তাকে রক্ষা করার জন্য মেহেরাজ প্রতিদিন কি কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। কানাডা থেকে আনা এই ইনজেকশন কেবল একটি ওষুধ নয়, এটি শ্রেয়সীকে এক বিশাল কালো ছায়া থেকে দূরে রাখার মেহেরাজের গোপন ঢাল। শহরের ট্রাফিক পেরিয়ে মেহেরাজের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। তোহারা যে ফ্ল্যাটে উঠেছে সে ফ্ল্যাটটা বেশ বড়। বিশাল একটা ডাইনিং, একটা ড্রয়িং রুম, 3টে বেডরুম, একটা কিচেন। সমস্ত প্রয়োজনীয় জিনিস আগে থেকে ছিল বলে কারোর কোনো সমস্যা নেই। ফ্ল্যাটের বিশাল ব্যালকনি থেকে বাইরের শহরের আলো ঝলমলে দৃশ্য দারুণ দেখায়। রাতের ঠান্ডা হাওয়া ঘরে ঢুকতেই একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে চারপাশে। মেহরাজ বাইরে যাওয়ার কিছুক্ষণ পর তোহা, শ্রেয়সী আর মিলিকে নিয়ে একটা ঘরে চলে যায়।
তারপর বাইরে এসে ইভানদের ইশারা করতে ইভান আর তুহিন ও আগে থেকে কিনে আনা ফুলগুলো বারান্দা থেকে বের করে এনে মেহেরাজের ঘরে ঢুকে পড়ে। হঠাৎ প্ল্যানিং করেছে তারা, যদিও মেহেরাজ জানতো না, তবে ফুলের গন্ধ পেয়ে যখন চেক করেছে ঠিক তখন সবাই স্বীকার করেছে। তবে শ্রেয়সীকে কেউ এখনো এসব কিছু খুলে বলেনি, সবকিছুই গোপন। সবাই চায়, যেহেতু আগে একবার বিয়ে হয়েছিল তখন তো সংসারটা হয়ে ওঠেনি, এবার অন্তত সংসারটা সুন্দর করে গুছিয়ে নিক, দুজন দুজনের কাছাকাছি থাকুক, সেটা ভেবে আজ রাতের প্ল্যানিং। যদিও মেহেরাজ এসব মানা করেছিল, তবে কেউ তার কথা শোনেনি। ইভান রসিকতা করে তুহিনকে বলেছিল, আজ যদি মেহেরাজ ভাই জানতে পারে আমরা এই ব্যবস্থা করছি, কাল সকালে নিশ্চিত আমাদের কঠিন ডিউটিতে পাঠাবে। তুহিন হেসে জবাব দেয়, পাঠাক, তাও আজকের দিনটা মেহেরাজ ভাইয়ের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকুক। দুজন মিলে গোলাপ আর গাঁদা ফুল দিয়ে বিছানা এবং ঘরের প্রতিটি কোণ সাজাতে শুরু করে। তোহার মিলিও ফাঁকে ফাঁকে এসে পরামর্শ দিয়ে যাচ্ছিল কিভাবে ঘরটাকে আরো রোমান্টিক আর সুন্দর করে তোলা যায়। বিছানার উপরে পা উঠিয়ে বসে আছে শ্রেয়সী, তার সামনে মিলি এক এক করে মেকআপ সামগ্রী সাজিয়ে রাখছে, আর তোহা অন্য পাশে শাড়িটা ঠিক করছে। শ্রেয়সী ভীষণ লজ্জা লাগছে এখন, তার আর বুঝতে বাকি নেই আজ কি হতে চলেছে। তার মনের এতদিন বাসনা আজ পূরণ হবে। আজ থেকে লোকটার মুখ দেখে ঘুমাবে, আবার ঘুম ভাঙবেও তার মুখ দেখে। ভাবতেও লজ্জা লাগছে শ্রেয়সী, কতগুলো দিন কেটে গেছে সংশয় আর অনিশ্চয়তায়, কিন্তু আজ যেন সব কুয়াশা কেটে গেছে। মেহরাজ মানুষটা বাইরের দিকে গম্ভীর আর কঠোর হলেও ভেতরে যে কতটা যত্নশীল তা শ্রেয়সী ছাড়া আর কে বেশি অনুভব করতে পেরেছে। শাড়ির আঁচলটা হাত দিয়ে একটু শক্ত করে চেপে ধরে সে নিজের হৃদস্পন্দন সামলানোর চেষ্টা করে। শ্রেয়সী ভাবনার মাঝে তোহা ডেকে উঠল। শ্রেয়সী তোহার দিকে মাথা উঁচু করে তাকাতেই তোহা শান্ত নয়নে শ্রেয়সীর লজ্জামাখা মুখের দিকে তাকালো। কিছু একটা ভেবে আর ডাকলো না। শ্রেয়সী পাশে এসে বসে বলল, চোখ মুখ এত শুকনো লাগছে কেন ননদিনী, কি ব্যাপার, লজ্জাও পাচ্ছ দেখছি। তোহার কথায় শ্রেয়সী আরো লজ্জা পেল ভীষণ, মাথা নিচু করে নিল সাথে সাথে। তা দেখে মিলি হেসে কিছু বলতে উদ্যত হতেই তোহা ইশারায় চুপ করিয়ে দিল মিলিকে। তারপর শ্রেয়সী পাশে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ কাটার পর তোহা শান্ত গলায় বলল, ননদিনী, একটা কথা জিজ্ঞাসা করি। তোহার কথা মুখ উঁচু করে তাকায় শ্রেয়সী, তারপর বলে, জি ভাবি বলো। তুমি মেয়েকে সত্যি ভালোবাসো তো? তোহার প্রশ্ন শুনে মিলি মিটিমিটি হাসে শ্রেয়সীর দিকে তাকিয়ে। শ্রেয়সী আরো লজ্জা পেয়ে যায়, তবে উত্তর দেয় না। তোহা তা দেখে ঠোঁট টিপে মুচকে হাসে। সে জানে শ্রেয়সী মেহেরাজকে ভালোবাসে, তবে আজকের রাতের মনের ভয়টা দূর করে দেওয়া দরকার, তাই এই প্রশ্ন করা। তোহা বিছানার উপরে তার পাশে রাখা তোহার জন্য কেনা শাড়িটা হাতে তুলে নিয়ে বলে, শাড়িটা মেহুর এক দেখায় পছন্দ হয়েছে। ও কখনো কোনো জিনিস সহজে পছন্দ করে না, তবে তোমাকে শাড়িতে দেখার ওর শখ। তোমার সামনে মুখ ফুটে বলতে পারেনি, যদি তুমি লজ্জা পাও। তাও আজ বলল সন্ধ্যায়, বুঝতে পারছো হয়তো। বিয়েতেও শাড়ি নিতে চেয়েছিল, তবে তোমার কমফোর্ট ফিলের জন্য লেহেঙ্গা দিয়েছে। তাই যদি তোমার মনে হয় ওর জন্য শাড়িটা পরবে, তাহলে পরিয়ে দিব। তুমি আমার বোনের মতো, তাই বলছি আমাদের মন রক্ষায় না, শুধু তোমার মনে যদি বলে মেহুর জন্য পরবে তাহলে পরাবো। তোহার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলো শ্রেয়সী আর মিলি। শ্রেয়সীর লজ্জা লাগছে এখনো, ভাবির সামনে কিভাবে বলবে মানুষটার কাছে থাকার জন্য সে সব করতে রাজি এখন। শ্রেয়সীকে চুপ থাকতে দেখে তোহা আবার বলল, মেহুর বাড়িতে ফেরার সময় হয়ে গেল, পড়বে কি বলো? যদি পড়ো তাহলে সব রেডি করে রাখবো, খাওয়ার পরে রেডি করব, আর না হলে গুছিয়ে তুলবো। তোহার কথায় মাথা নিচু রেখে শ্রেয়সী শান্ত গলায় বলল, তোলা লাগবে না ভাবি, পরিয়ে দেন।
শ্রেয়সীর কথায় তোহা আর মিলি ঠোঁট টিপে হাসে। মিলি বলে, খাওয়ার পরে পইরো। মিলির কথায় তোহা বলে, না না, এখনই পড়াই। খাবার নিয়ে আসলে ননদিনীরটা আমি ঘরের ভিতরে নিয়ে আসবনি, নয়তো লেট হয়ে যাবে। তোহার কথায় মিলিও সায় দেয়। তোহা ঘরের দরজা বন্ধ করে দিয়ে শ্রেয়সীকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে ফ্রেশ হয়ে আসতে। শ্রেয়সী চলে গেলে তোহার মিলিও সব গুছাতে শুরু করে। ড্রেসিং টেবিলের উপর একটা বেলি ফুলের গাছড়া রাখা, সুবাস ছড়িয়ে পড়েছে ঘরের চারিপাশে। মিলি বেলি ফুলের গাছড়াটা হাতে নিয়ে সুবাস টেনে নেয় আর তোহাকে বলে, মেহেরাজ ভাই হয়তো ওপর থেকে গম্ভীর, কিন্তু শ্রেয়সীকে যেভাবে আগলে রাখে তা দেখলে সত্যি হিংসা হয়। তোহা মুচকি হেসে শাড়ির ভাঁজ খুলতে খুলতে বলে, ওদের সম্পর্কটা সাধারণ নয় রে মিলি, কত ঝড় বয়ে গেছে ওদের উপর দিয়ে। আজ এতদিন পর ওদের দুজনকে একসাথে শান্তিতে দেখতে পেয়ে আমার নিজেরই মনটা ভরে যাচ্ছে। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে শ্রেয়সী বের হয়ে আসে। পরনে লাল বর্ডারে নীল সুতির শাড়ি, যা মেয়েরাজ নিজের হাতে পছন্দ করেছিল। শাড়ির ভাঁজে শ্রেয়সীকে আজ কোনো অপ্সরার চেয়ে কম লাগছে না। তোহা তড়িঘড়ি করে এসে শ্রেয়সীর চুলগুলো আঁচড়ে দেয় এবং বেলি ফুলের গাছটা তার খোঁপায় সুন্দর করে পেঁচিয়ে দেয়। মিলি ড্রেসিং টেবিল থেকে হালকা কাজল নিয়ে শ্রেয়সীর চোখে এঁকে দেয়। আয়নায় নিজেকে দেখে শ্রেয়সী নিজেই নিজের রূপ দেখে চমকে ওঠে। মেহেরাজের পছন্দের রঙের ছোঁয়ায় সে আজ যেন পুরোপুরি অন্য এক শ্রেয়সী। রাত 12টা বাজে, ঘড়ির কাঁটায় টুংটাং আওয়াজ তার জানান দিচ্ছে। গাঁদা আর রজনীগন্ধা ফুলের মিশ্রণে সাজানো বিছানার মাঝ বরাবর হাঁটুতে মুখ গুজে বসে আছে শ্রেয়সী। বিছানার চাদরের উপরে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো। মেঝেতে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে একটা বিশাল লাভ আঁকানো, আর তার ভেতরে পাপড়ি দিয়ে লেখা মেহেরাজ শ্রেয়সীর প্রণয় রাত্রি। লেখাটা যতবার চোখে পড়ছে ততবারই শ্রেয়সী লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। তাকে প্রায় 1.5 ঘন্টা আগে ঘরে বসিয়ে রেখে গেছে তোহা আর মিলি। যাওয়ার আগে শ্রেয়সী অনেক কিছু বুঝিয়ে গেছে, যদিও সব শুনতে গিয়ে শ্রেয়সীর লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চাচ্ছিল। তা শুনতে বাধ্য হয়েছে। তারপর ওরা দরজা চাপিয়ে চলে গেছে। ঘরের ভেতরের বাতাস বেলি আর রজনীগন্ধার সুবাসে ভারী হয়ে উঠেছে। বাইরে মৃদু বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শ্রেয়সীর বুকের ভেতরে তোলপাড় চলছে, প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগের মতো মনে হচ্ছে তার কাছে। মেহেরাজের উপস্থিতি কল্পনা করতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, অথচ মনের গভীরে এক অসীম পাওয়ার আনন্দ খেলা করছে। তখন মেহেরাজ বাড়িতে আসার পর সবাই খাবার খাওয়া শেষ করে যদি মেহেরাজ জানতো শ্রেয়সী কোথায় তবুও খোঁজ নিয়েছিল। শ্রেয়সীর অগোচরে একবার এসে ঘরে উঁকি মেরেছিল, ভেবেছিল শ্রেয়সী দেখতে পায়নি। তবে আয়নার প্রতিবিম্বে শ্রেয়সীর নজরে আটকে ছিল মেহেরাজ। মেহেরাজ যখন দরজার বাইরে থেকে মৃদু আলোয় শ্রেয়সীকে দেখেছিল, তার চোখ দুটোতেও এক পলকের জন্য বিস্ময় ফুটে উঠেছিল। নিজের পছন্দের শাড়িতে শ্রেয়সীকে এত অপরূপ দেখাবে তা হয়তো সে নিজেও কল্পনা করতে পারেনি। কিন্তু মেহেরাজ নিজেকে সামলে নিয়ে বাইরে চলে গিয়েছিল, যেন নিজের মনের উথাল পাতাল ভাবটা কারো চোখে না পড়ে। তারপর সাজানো শেষে তুহিনকে নক করতে সবাই বাইরে চলে যায়। তখন মিলি আর তুহা মিলে শ্রেয়সীকে মেহেরাজের ঘরে দিয়ে এসেছিল। ঘরে ঢুকে শ্রেয়সী আরো অবাক হয়েছিল। পুরো ঘর সাজানো, বিশেষ করে বিছানা ফুল দিয়ে সাজানো। এক মুহূর্তের জন্য শ্রেয়সীর গলা শুকিয়ে যায় তখন। এমন এক জায়গার কল্পনা করেনি কখনো সে, আর আজ সে তার অল্প পুরুষেরই বাসর ঘরে। হঠাৎ দরজার ছিটকানি লাগানোর শব্দে ঘর কেটে যায় শ্রেয়সীর। মুখ উঁচু করে তাকায় দরজার পানে। ঘরে নীলাভ ডিম লাইটের আলোয় মেহেরাজকে স্পষ্ট দেখা যাচ্ছে। কালো ট্রাউজার আর সাদা টি-শার্ট পরনে ধীরে ধীরে বিছানার কাছে এসে দাঁড়ায়। চোখ ঘুরিয়ে তাকায় শ্রেয়সীর দিকে। মেহেরাজের চোখ দুটিতে আজ অদ্ভুত এক ক্লান্তি এবং একই সাথে অপরিসীম ভালোবাসার ছোঁয়া। এত বড় একটা মিশনে বিজয়ী হওয়ার লড়াইয়ে নেমেও শ্রেয়সীকে কাছে পেয়ে
তার সমস্ত কঠিন মনোভাব যেন মুহূর্তে গলে জল হয়ে যায়। নীল আলোর নিচে শ্রেয়সীর লজ্জারাঙা মুখটা মেহেরাজের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। শ্রেয়সীর হঠাৎ কিছু মনে পড়তে বিছানা থেকে নেমে দাঁড়ায়, তারপর মেহেরাজের পা ছুঁয়ে সালাম করতে যেতে মেহেরাজ শ্রেয়সীকে বাধা দেয়। শ্রেয়সী দুবাহু উঁচু করে ধরে সোজা করে দাঁড় করিয়ে বুকের সাথে জাপটে ধরে। শ্রেয়সী কেঁপে ওঠে, বুকের হৃৎপিণ্ডের ওঠানামার গতি বেড়ে গেছে। মেহেরাজ বুঝতে পেরে হাসে, তারপর বলে, তোমার অবস্থান আমার বুকে নয়, সেজন্য পায়ে হাত দিয়ে সালাম না করে বুকে ঝাঁপিয়ে পড়ে একরাশ স্নিগ্ধতা ছড়িয়ে দিও আমার অন্তরের মধ্যেখানে। মাই লাভলি ওয়াইফি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।